পরিষ্কার ভাবে বলছেন আমি দেশে আসবো না। তবে একটা জিনিস বিশ্বাস করি, আমি শেখ হাসিনাকে খুব কাছের থেকে চিনি। অমৃত শক্তির অধিকারী, প্রাণ অফুরন শক্তির অধিকারী, অসাধারণ দেশপ্রেম তার, দূরদর্শিতা দূরদৃষ্টিতে অকল্পনীয়, রাজনৈতিক অভিজ্ঞতায় সারা পৃথিবীতে ধরেন আওয়ামী লীগের তিনি 44 বছর সভাপতি, এবং ওনার ছাত্র রাজনীতির জীবন যদি ধরি তাহলে বয়সে না, রাজনীতির চর্চা যেটা অ্যাক্টিভ পলিটিক্সে ওনার চেয়ে সিনিয়র পলিটিশিয়ান কেউ নাই। কাজে শেখ হাসিনার ভেঙে পড়া রাজনীতিকে ফিরিয়ে আনার যে অসীম সাহস তিনি দেখিয়েছেন, যে উদাহরণ সৃষ্টি করেছেন, তিনি পরিষ্কার ভাবে বলছেন আমি দেশে আসব, এবং আমি বিশ্বাস করি তিনি দেশে আসবেন। কখন আসবেন, কিভাবে আসবেন সেটা আমি জানি না, তবে দেশের মানুষ উন্মুখ হয়ে বসে আছে, স্বাগত জানাতে বসে আছে। যেমন 1981 সালের 17 মে শেখ হাসিনাকে আসতে দেওয়া হবে না ফরমান জারি করেছিল। 2007 সালের অনিল সরকার সমস্ত বিমানকে বলেছিল শেখ হাসিনাকে ক্যারি করা যাবে না। 1981 সালে এয়ারপোর্ট থেকে বৃষ্টি ঝড় বন্যায় সরোয়ার্দী উদ্যান পর্যন্ত রাস্তার দুই পাশে মানুষ দাঁড়িয়ে গেছিল। আমি নিজে এয়ারপোর্টে ছিলাম 2007 সালে, যখন উনি তৎকালীন সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই লন্ডন থেকে বাংলাদেশে গেলেন। এয়ারপোর্টে রিসিভ করতে যারা এসেছিল, আমার সৌভাগ্য আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ ছিলাম না, তবু তাদের ভিতর আমি একজন ছিলাম। আজ গর্ববোধ করি। দেখবেন এটিএন নিউজের ফুটেজে দেখা যাবে আমি আছি সেখানে। শেখ হাসিনা কোনো পরাভব মানে না, উনি শেখ মুজিবের মেয়ে, ভাঙবে তবু মস্কাবে না। উনি দেশে ফিরে যাবেন এবং মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, যেটা উনি বলে থাকেন যে বঙ্গবন্ধুর স্বপ্নের অসমাপ্ত অধ্যায় উনি বাস্তবায়নের জন্য যে কর্মসূচি নিয়েছিলেন তা বাকি সম্পন্ন করতে উনি বাংলাদেশে যাবেন, এটা আমার বিশ্বাস। দেখেন, আওয়ামী লীগের আমি কেন্দ্রীয় কমিটির কেউ নই, নীতি নির্ধারণী পর্যায়ের কেউ নাই। যিনি প্রশ্ন করছেন তিনি যদি আওয়ামী লীগকে ভালোবাসেন, আওয়ামী লীগের সদস্য হন, আমি বলবো আমিও তার মতো একজন আওয়ামী লীগের সদস্য, ভেরি অর্ডিনারি সদস্য। তবে আমি শুধু অভিজ্ঞতার আলোকে বলবো, আইয়ুব খান মার্শাল ল জারি করে আওয়ামী লীগকে বিনাশ করতে চেয়েছিল, পারে নাই। 69-এ বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিনাশ করতে চেয়েছিল, পারে নাই। 70-এ নির্বাচন হতে দেবে না চেষ্টা করছিল, পারে নাই। 71-এ ভয়ঙ্কর ভাবে আক্রমণ করে আওয়ামী লীগকে বিনাশ করতে চেয়েছিল, পারে নাই। 75-এ বঙ্গবন্ধু এবং তার পরিবার তার বিশ্বস্ত সহকর্মীদের হত্যা করে চেষ্টা করে, পারে নাই। 2004-এর 21 আগস্ট চেষ্টা করে, পারে নাই। শেখ হাসিনাকে 19 বার হত্যার চেষ্টা করেও আওয়ামী লীগকে বিনাশ করতে পারে নাই। আওয়ামী লীগ ভেঙে মিজানুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ করে আওয়ামী লীগকে শেষ করতে চেয়েছে, পারে নাই। আওয়ামী লীগ ভেঙে আব্দুর রাজাক এবং মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে বাকশাল হয়েছিল, আওয়ামী লীগ বিনাশ হয় নাই। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম হয়েছে, পারে নাই। কোরবান আলী আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, দল ত্যাগ করে চলে গেছিলেন। মাহমুদুর রহমান মান্না চলে গেছেন, আওয়ামী লীগ বিনাশ হয়নি। আওয়ামী লীগ হলে ফিনিক্স পাখির মতো, আওয়ামী লীগ ধ্বংসস্তূপ থেকে আবার উঠে দাঁড়াবে। এবারে 15 আগস্ট বাংলাদেশের ভিতরে গ্রামে গঞ্জে একটা উন্মেষ জেগেছে, আর এদের অত্যাচারের লেলিহান শিখা যত প্রজ্বলিত হবে, দেশের মানুষ যারা ভুল বুঝতো আওয়ামী লীগকে, তারা বলবে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনার সময় নিরাপদ ছিলাম। কাজী দেশের ভিতরে কর্মসূচি চলছে, হয়তো আমরা প্রত্যক্ষ ভাবে করতে পারছি না, বঙ্গবন্ধুকে হত্যার পরেও করতে দেয়নি। 21 বছর রাস্তার বাইরে আমরা ছিলাম, কিন্তু আওয়ামী লীগ বিনাশ হয়নি। আর শেখ হাসিনার মতো দীপ্ত সাহসী মৃত্যুঞ্জয়ী নেতা যেখানে আছে, একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ লড়াই হবে। সাধারণ মানুষই প্রতিরোধ গড়ে তোলা শুরু করছে। এখনই গোপালগঞ্জে সেনাবাহিনীর সাজোয়া যান, বর্ডার প্রতিরক্ষা বাহিনী, র্যাব, পুলিশ এ নিয়েই ফিরে আসতে পারে না। কক্সেস বাজারে গেছে, স্বাভাবিকভাবে আসতে পারে না। চট্টগ্রামে বোতল ছুড়ে মারে, গাজীপুরে ময়মনসিংহে দৌড়ে পালাতে হয়। এই যারা গণতান্ত্রিক একটি সরকারকে উন্নয়নের অগ্রযাত্রা ধ্বংস করে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করে দেশটাকে ধ্বংসের চেষ্টা করেছে,
এদের বিরুদ্ধে মানুষ ফুঁসে উঠেছে। একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ সুদিন ফিরে আসবে, এটা আমার বিশ্বাসের জায়গা থেকে বললাম। ডক্টর ইউনূসের যে রাজমহল, তার যে প্রাসাদের যে অন্দরমহল, সেই অন্দরমহলে আন্তঃকন্দলের আগুন এখন দাউ দাউ করে জ্বলে উঠেছে। আগুনের বহ্নিশিখা প্রকাশিত হচ্ছে তাকে যারা নিয়োগ দিয়েছে এবং তিনি যাদেরকে দিয়ে রাজনৈতিক দল করেছেন, অর্থাৎ ডিজিএফআই হচ্ছে সেনাবাহিনীর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা, তার হেডকোয়ার্টার ভেঙে দেবে। যে ভাষায় তিনি বকাবকি করেছেন আমি আর সেটা উচ্চারণ করতে চাই না, এবং সেনাপ্রধান সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলেছেন যে সে ষড়যন্ত্র করছে। শুধু সেইখানে না, এই সেনাবাহিনী সম্পর্কে আরো ভয়ঙ্কর একটা মন্তব্য করেছেন, রাখি বন্ধন ছিন্ন হয়ে গেছে, এখন মহাবিরহ দুই পক্ষের মধ্যে। আলটিমেটলি কি হতে যাচ্ছে? ডক্টর ইউনূস সম্পর্কে এই তরুণ ছাত্ররা বা যারা নতুন উদ্যোক্তা, তাদের ধারণা ছিল না। একাধিক ব্যক্তি বাংলাদেশের গণমাধ্যমে বলছেন, যারা কেউ আওয়ামী লীগ করে না, যে ইউনূস নিজে লোভী, সে নিজেরটা ছাড়া কিছু বোঝে না। সাংবাদিক এম এ আজিজ, মঞ্জুর ইসলাম পান্না, মাসুদ কামাল, তৃতীয় মাত্রা জিল্লুর রহমান, আরো অনেকে পরিষ্কারভাবে বলছেন যে এই ব্যক্তি নিজেরটা ছাড়া কোনো কিছু বোঝেন নাই। কিভাবে? নিজের উপরে যে দুর্নীতির মামলা ছিল, মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছেন। 666 কোটি টাকা ট্যাক্স পাবে সরকার, সেই ট্যাক্স নিজে মওকুফ করেছেন। তার প্রতিষ্ঠান আগামীতে 5 বছর ট্যাক্স দেওয়া লাগবে না, সে ব্যবস্থা করে নিয়েছেন। নিজের গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন, ডিজিটাল ওয়ালেট নিয়েছেন, এবং গ্রামীণ ব্যাংকের রাষ্ট্রের মালিকানার অংশটা কমিয়ে নিরঙ্কুশভাবে নিজের জায়গায় নিয়েছেন। আপন ভাতিজাকে ডেপুটি প্রেস সেক্রেটারি করেছেন। লামিয়া মোর্শেদ তার সঙ্গে কাজ করত, তাকে এনে সচিবের পদমর্যাদায় বসিয়েছেন। স্বাস্থ্য উপদেষ্টা করেছেন। আমেরিকার সঙ্গে সম্পৃক্ত উনি, আমেরিকায় যারা বসবাস করে ওখানকার নাগরিক, তাদের ওখান থেকে অনেককে নিয়ে এসে বিভিন্ন দায়িত্ব দিয়ে বসিয়েছেন। এমনকি কনস্টিটিউশন পারমিট করে না এমন সকল জায়গায় তিনি বসিয়েছেন। নিজের সব কাজ সিদ্ধি হয়ে গেছে। এখন উনি ওনার নিয়োগকর্তা, যাদের নিয়ে গর্ব করে বলতেন আমি কতদিন থাকবো এটা আমার নিয়োগকর্তারা জানে, যারা আমাকে নিয়োগ দিয়েছে। এখন নিয়োগকর্তারা বলছেন উনি বেঈমান, উনি গাদ্দার, উনি মুনাফিক। এই 3টি শব্দ তারা বিভিন্ন বক্তৃতায় ব্যবহার করছেন। আমি সময়ের সংক্ষিপ্ততার জন্য সেই ভিডিওগুলো শোনালাম না। তারা বলছেন যে এই ইউনূস গাদ্দার, এ বেঈমান, এ বিশ্বাসঘাতক। এই কথাগুলো শেখ হাসিনা অনেক আগে বলেছিল যে এ লোভী, এ নিজেরটা ছাড়া কিছু বোঝে নাই। তখন এরা মনে করছে সপ্ত আসমান থেকে নেমে আসছে, অন্য গ্রহ থেকে নেমে আসছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। কি সুন্দর হাসে, কথা বলে, কি সুন্দর অর্ডিনারি পোশাক পরে, কি নির্মোহ। এখন বোঝা গেছে নির্মোহ কি। আন্তঃকন্দল এমন জায়গায় গেছে যে ইউনূসের একজন অ্যাডভাইজার সৈয়দ রেজওয়ানা, তিনি বলছেন যে এনসিপি কি বললো না বললো তো কিছু যায় আসে না, ইলেকশন হবে। 1 সপ্তাহ আগেও কি এনসিপি সম্পর্কে এই ভাষায় কথা বলা যেত? ইউনূসের প্রেস সেক্রেটারি তিনি বলছেন যে নির্বাচন হবেই। এই ঔদ্ধত্য কি দেখাতে পারত কদিন আগেও? নিয়োগকর্তাদের ইচ্ছার বিরুদ্ধে কথা বলছে। অন্যদিকে এই নিয়োগকর্তাদের কেউ কেউ কি জঘন্য ভাষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামের সঙ্গে একটা ফিমেল জেন্ডার যুক্ত করে জঘন্য ভাষায় গালিগালাজ করছেন। এমনকি বেগম খালেদা জিয়ার সম্পর্কে, এমনকি মিছিল দিয়ে বলছেন চাঁদা আদায় হয় পল্টনে, চলে যায় লন্ডনে। আর ডক্টর জনাব তারেক রহমানের নামের পিছনে খুবই আপত্তিকর একটা শব্দ ব্যবহার করে স্লোগান দিয়েছেন। বলেছেন সারা বাংলাদেশ তারা দখল করতেছে, গরুরহাট, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, এ দখলবাজ, এদের ক্ষমতা আসতে দেওয়া হবে না। এমনকি মিটফোর্ডে পাথর দিয়ে একজনকে নির্মমভাবে চাঁদা না দেওয়ার দায়ে মেরে ফেলার ঘটনা উল্লেখ করে তারা বলছেন যে আমরা এক পক্ষকে তাড়িয়েছি আর একজনকে ক্ষমতা আনার জন্য না। যে ভাষায় ঢাকা ইউনিভার্সিটিতে ফিমেল একটা মেল অর্গান উল্লেখ করে যে স্লোগান বিএনপির বিরুদ্ধে দিয়েছে, আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কখনো এমন শব্দ দিয়ে কোন স্লোগান হয়েছে। একই ভাষায় জামাত ইসলামী ও বিএনপিকে গালিগালাজ করেছে অশ্লীল অশ্রাব্য ভাষায়, এবং বলা হয়েছে সারা দেশ লুটপাট করছে যারা, তারা ক্ষমতা আসবে এটা যেন তারা না ভাবে। এভাবে এনসিপি, জামাত
বিএনপি পরস্পরকে শালীনতা শিষ্টাচার বহির্ভূত ভাষায় গালিগালাজ করেছেন, যেটা বাংলাদেশে দীর্ঘদিন বিরোধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এরাও বোধহয় কেউ কোনোদিন এই ভাষা ব্যবহার করে কোন রাজনৈতিক নেতাদেরকে, প্রতিপক্ষকে কোনোভাবে গালিগালাজ করেনি। আর সারা দেশে যাতে বিএনপির ইমেজ সংকট চরম হয় সেজন্য জামাতে ইসলামী মোটামুটি বিএনপিকে চাঁদাবাজের দল, রাজারঘাট দখল করা, বাড়ি দখল করা, মাছের গেট দখল করা, টেম্পো স্ট্যান্ড দখল করা, এই দখলবাজ হিসাবে মোটামুটি তাদেরকে বিভিন্ন জায়গায় জেনারেলাইজ করে ফেলছে। আবার বিএনপি বিষয় বলছেন যারা ৭১ অপরাধ করেছে, যুদ্ধ অপরাধী, যারা ৭১ বাংলাদেশ চায় নাই তারাই দেশে ক্ষমতা আসতে পারবে না। আর মধ্যবর্তী থেকে এই এনসিপি দুই গ্রুপকে নানা কথা বলছেন। এনসিপির মাহফুজ আলম, যাকে সক্রেটিস বলা হয়, তিনি তো বলছেন যে ৭১ সালের দায় যাদের কাঁধে রয়েছে তারা নতুন করে কোনো কিছু চিন্তা করতে পারবে না। আবার জামাতের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ তাহের, তিনি বিএনপির এক নেতাকে পরিষ্কারভাবে বলছেন যে এনসিপির প্রধান যিনি, ও তো আমাদের তৈরি, আমরা ওকে গ্রোন আপ করেছি। নাহিদ ইসলামের কথা বলেছেন। তাহলে এনসিপি তাদের তৈরি। আবার তিনি বিবিসির সঙ্গে ইন্টারভিউ দিয়ে বলছেন এই আন্দোলন আমরাই করেছি, নেপথ্যে আমরা ছিলাম, কিন্তু আমাদের নাম বাইরে আসলে সমস্যা হবে, এই জন্য আমরা বেনামিতে অন্যদের দিয়ে, কেউ ছাত্রলীগের আশ্রয়, কেউ নূরের ছাত্র সংগঠনের আশ্রয়, বিভিন্ন ভাগের থেকে আমরা কাজ করেছি। এটা বিবিসির কাছে তিনি বলছেন। ওই সময় কিন্তু শেখ হাসিনা বলছিলেন এটা কোঠার আন্দোলন না, আসল আন্দোলন ক্ষমতা দখল করা, এবং এর নেপথ্যে জামাত, শিবির, বিএনপি। এখন কিন্তু তারা নিজেরা স্বীকার করতেছেন। একইভাবে এনসিপির আব্দুল হান্নান মাসুদ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ ইসলাম, তারা প্রকাশ্যে বলছেন আমাদের টার্গেট ছিল সরকার উচ্ছেদের ৫ তারিখ যদি সরকার পড়ে না যেত আমরা অস্ত্র তুলে নিতাম। তাহলে তাদের আসল টার্গেট ছিল সরকার পতনের আন্দোলন, এবং তাদের সেই অস্ত্র ছিল অস্ত্র তুলে নিতাম বললে তাদের হাতে তো নিশ্চয় অস্ত্র ছিল না, তুলতো কোন জায়গা থেকে। এভাবেই তারা স্বীকার করতেছে সবখানে যে আমরা যদি মেট্রোলে আগুন না দিতাম, পদ্মা সেতুতে আগুন না দিতাম, আমরা যদি পুলিশ মেরে না ফেলতাম তাহলে কি আন্দোলন গতি পেত? এসব হতো? তাহলে মানুষ মারা, পুলিশ মারা, দেশের ভিতর নৈরাজ্য সৃষ্টি করা, ভাঙচুর করা, ক্ষমতা দখলের জন্য অস্ত্রের প্রস্তুতি নেওয়া। এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়া একথা বলছেন যে নাহিদ ভাই ভিডিওতে বার্তা তৈরি করে রেখেছিল যে আমরা অস্ত্র তুলে নেব যখন, তখন এই ভিডিও বার্তা চতুর্দিকে ছড়িয়ে যাবে। তবে শেখ হাসিনা যেগুলো বলেছিলেন সেইগুলো এখন তারা স্বীকার করতেছে। আর ডক্টর ইউনূস এইটার সঙ্গে যে জড়িত, এটা শেখ হাসিনা বারবার বললেও অনেকে তখন বলছেন না, ক্ষমতায় থাকার জন্য অহেতুকভাবে ইউনূসকে অভিযুক্ত করছেন। ক্লিনটন ফাউন্ডেশনে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সামনে বলছেন নাথিং ওয়াজ হ্যাপেন্ড সাডেনলি, ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইনড, অর্থাৎ সুপরিকল্পিতভাবে এগুলো ঘটানো হয়েছে। আবার ইউনূসের যে সিপাহসালাররা তারা প্রকাশ্যে বলছেন আমরা মেসে থাকতাম, বিভিন্ন জায়গায় থাকতাম, আমরা দীর্ঘদিন যাবত এই পরিকল্পনা করতেছি। অর্থাৎ এই কোটা বিরোধী আন্দোলনে একটা ইস্যু ছিল, এবং এটা সরকার মেনে নিয়ে বিকল্প কি করা যেত সেটাও তাদের মাথার ভিতরে ছিল। এইরকম ভাবে একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদের জন্য যে মেটিকুলাস ডিজাইন, যেটা শেখ হাসিনা বলতেন, ইউনূস সেটাকে এডমিট করেছেন। এই প্রক্রিয়ার ভিতর থেকে যারা কাজ করেছেন এখন তাদের স্বার্থের সংঘাত। নতুন নতুন বাচ্চা ছেলেরা উপদেষ্টা হয়েছে, অর্থকড়ি স্বাদ পেয়েছে, কেউ তার নিজের এলাকায় বাবাকে দিয়ে সন্ত্রাস, নাহিদ ইসলাম তার বাবাকে দিয়ে অফিস খোলা, কেউ বলছেন মাহফুজের টাকা অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছে। আসিফ নজরুল সম্পর্কে অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস সাহেব বলছেন ১০০ কোটি টাকা তিনি আমেরিকায় নিয়েছেন। তিনি চ্যালেঞ্জ করে বলছেন যে কোথায় কিভাবে টাকা নেওয়া হয়েছে সব আমি জানি। এরকম ভাবে থলের বিড়াল সব বেরিয়ে আসা শুরু হয়েছে, অথচ এরা সবাই কিন্তু এক কাতারে ছিল। গতকাল একজন প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট ফ্রান্স থেকে বলেছেন সার্ভে যে রিপোর্ট আসছে এতে বিএনপি, জামাত, এনসিপি কারোই ক্ষমতা আসার মতো অবস্থা নাই, নতুন কাউকে নিয়ে আসতে হবে। তিনি তার অ্যাসেসমেন্টে বুঝেছেন যে এদের কারো এখন ইমেজ ভালো না। ভেরি রিসেন্টলি যে সার্ভে হয়েছে সেই সার্ভেতে, এর পূর্বে যে সার্ভে একই প্রতিষ্ঠান করেছিল তার থেকে অবনতি হয়েছে বিএনপি, জামাত এবং এনসিপির।
এনসিপি একটু বেড়েছে, বিএনপি জামাতের অবস্থা খুবই নিচে নেমে আসছে। অর্থাৎ এই দুই সংগঠনের যে প্রচন্ড ভাবে ইমেজ সংকট, মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, মানুষের প্রত্যাশা পূরণ হবে না এদের দ্বারা, এটা মানুষ বুঝেছে। সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাস এক প্রকার করছেন বিএনপি, আর জামাত করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান দখল করা, বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। ফলে দখলের যে একটা কম্পিটিশন হয়েছে, আর ইউনুসের পার্টির যারা, তারা করছেন টাকা দেওয়া খোল, টাকা নেওয়াটা। তিন প্রকারে তিন প্রতিষ্ঠানের লোকরা সারা বাংলাদেশে যে নৈরাজ্য, সন্ত্রাস, মবের সংস্কৃতি, বিচার বিভাগ দখল করা, প্রশাসন দখল করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ধ্বংস করে দেওয়া, প্রশাসনে তাদের ইচ্ছা অনুযায়ী সবকিছু হতে হবে এই ব্যবস্থা করা, এর ফলে মানুষ বুঝতে পেরেছে যে এদের দিয়ে বাংলাদেশে কিছুই হবে না। এই যে ইউনুসের অন্দরমহল যারা মিলে ইউনুসকে নিয়ে আসলো, শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরিয়ে দিল, আজকে স্বার্থের সংঘাতে বিএনপি চায় দ্রুত ক্ষমতায় যেতে, তাতে যে সমঝোতা করতে হয় সেই সমঝোতা করে। এনসিপি মনে করে আমরা কেবল দল করলাম, এখন আমাদের কেউ চেনে না, গ্রামগঞ্জে যেতে হবে, পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব নিয়ে যাওয়ার পরে গোপালগঞ্জ সহ কক্সেস বাজার, চিটাগাং, ময়মনসিংহ, গাজীপুরে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে। তারা একটু দাঁড়াবে, দাঁড়াবার পরে অতীতে সামরিক শাসকরা যেরকম ভাবে দল করছিল, এরশাদ, জিয়াউর রহমান, ওভাবে তারা হৃষ্টপুষ্ট হয়ে তারপরে তারা দল করবে, এরপর ইলেকশন করবে। জামাত মনে করে আমরাই তো সবকিছু করেছি, এখন ইসলামী দলগুলো নিয়ে আমরা বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করব, আমাদের সেই সময় দিতে হবে। বিএনপি মনে করে অনেকদিন ক্ষমতার বাইরে ছিলাম, এখন আর তড়িঘড়ি করতে হবে, দ্রুত একটা নির্বাচন দিক, তারেক রহমান প্রধানমন্ত্রী হোক, আমরা যারা দীর্ঘদিন রাস্তায় ছিলাম আমরা মন্ত্রী সহ বিভিন্ন সুযোগ সুবিধা নেই। এই স্বার্থের দ্বন্দ্বে, স্বার্থের সংঘাতে মাঝখানে ইউনুস দেখতেছে আমার কার জন্য উপযুক্ত। ইউনুস মনে করছে এই ছাত্ররা এগুলি হবে না, এরা এখন পুলিশ, র্যাব, আর্মি দিয়েও কোথাও যেতে পারে না, এদের দিয়ে হবে না। জামাতকে নিয়ে নানা রকম ট্যাগ আছে, এরাও পুরোপুরি পারবে বলে মনে হয় না, বিএনপির সঙ্গে সমঝোতা করি। বিএনপিও তার মনে করছে যে উনি বিদেশের সঙ্গে যদি কোনো চুক্তি করে থাকে, বাংলাদেশে বিদেশিদের বেস করতে দেবেন, সেন্ট মার্টিন ছেড়ে দেবেন, উনি আমাদের পোর্ট দখল করে নিয়ে যাবেন বিদেশিদের হাতে দিয়ে, উনি নিজের যে সুযোগ সুবিধা সেগুলো নেবেন, উনি যা নেয় নিক, আমাদের দ্রুত ক্ষমতায় যেতে হবে। আর ইউনুস মনে করছে আমার যা হবার হয়ে গেছে, কাজে এখন আর পিছনে তাকাবার দরকার নাই। যার শক্তি ইউনুসের দৃষ্টিতে বেশি, ইউনুস তার সঙ্গে সমঝোতা করেছেন। নাসির উদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আব্দুল্লাহর ভাষায় লন্ডনে এসে সেজদা করে সরকার বেঁচে দিয়ে গেছেন। অবশ্য দেশের আরেকটি মহল বলছে না, উনি তো দেশটাই বেঁচে দিয়েছেন। আনডিসক্লোজড যে চুক্তি উনার হয়েছে বড় একটি দেশের সঙ্গে, সেই চুক্তির মধ্যে উনি সবকিছু দিয়ে দিয়েছেন। তারেক রহমান এসে দেখবে অনেক কিছুই নাই, সিংহাসন থাকলেও সিংহাসনের আশপাশে পাইক প্রজার কেউ নাই। এভাবেই কিন্তু ইউনুসের অন্দর মহলে চলছে এটা। আবার কেউ কেউ বলছে না, এগুলো সাজানো নাটক, ইউনুস নির্বাচন দেবে না। এই এনসিপি জামাতকে দিয়ে বলবে এখনই নির্বাচনের পরিবেশ না, একটা হই হুল্লোড় করে একটা পরিবেশ নষ্ট করবে, তখন বলবে আমি তো দিতে চেয়েছিলাম, এই অস্থির অবস্থা কিভাবে আমি ইলেকশনটা দেবো। ফলে এভাবে তিনি আরো কিছুদিন ক্ষমতায় থেকে তার যে দেশের এবং দেশের বাইরের যে প্রভু, তাদের যে প্রত্যাশা আছে, সে চাওয়া পাওয়া আছে, সেগুলোকে ফয়সালা করে দিয়ে নিজের এক্সিটটা কেমন দরকার হয় সেটাও নিবেন। আবার এনসিপির লোকজনে বলতেছেন রাষ্ট্রদ্রোহিতার দায়ে আমাদের মৃত্যুদণ্ড হবে, আমাদের লিগ্যাল প্রোটেকশনের ব্যবস্থা না করে উনি কোথায় যাবেন, ওনাকে আমরা যেতেই দেব না। এখন এই যে ছেলেরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, সন্ত্রাস, নৈরাজ্য করেছে, সংবিধান ভঙ্গ করেছে, তারা এখন আতঙ্কিত, সংবিধান লঙ্ঘনের দায়ে আমাদের তো মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারে। এজন্য তারা বক্তৃতায় বিবৃতিতে বলতেছে আমাদের লিগ্যাল প্রোটেকশন না দিয়ে কোথায় যাবে, ওনারা যেতে দেব না। আবার আব্দুল হান্নান মাসুদ তো বলছেন যে প্রয়োজন ওনার বিরুদ্ধে রাস্তায় নামবো। উনি কি মনে করেছেন এই আন্তঃকোন্দলের মধ্য থেকে উদ্বেগ উৎকণ্ঠার বাংলাদেশ অর্থনীতিতে, উন্নয়নে, সব কিছুতে, আইন শৃঙ্খলায়, বিচার ব্যবস্থায় ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। দেবপ্রিয় ভট্টাচার্যের ভাষায়
বিশ্ব ব্যাংক বলছে 28 লক্ষ মানুষ বেকার হয়েছে, 149টা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। জিডিপির হার ছিল শেখ হাসিনার আমলে 7 পয়েন্ট প্লাস, সেটা এখন বিশ্ব ব্যাংকের ধারণা 3-এ নেমে আসবে। বাংলাদেশটাকে 12টা বাজিয়ে দিয়েছেন। ইউনূসের রাজমহলের অন্দরমহলের আগুন বোধহয় বাংলাদেশকে আরো ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। কি হতে যাচ্ছে আমরা অপেক্ষা করি। তবে সুখকর কিছুই যে ইউনূস এবং তার পারিষদবর্গের কাছ থেকে কিছু পাওয়া যাবে না। মানুষ যখন সবাই বলতেছে যে এর চেয়ে শেখ হাসিনা ভালো ছিল, সেই জায়গাটা এখন যুক্তিগ্রাহ্যভাবে সবাই গ্রহণ করছে, কিন্তু দেশটাকে কতটা ধ্বংসের ভিতরে চূড়ান্ত পর্যায়ে নিয়ে ইউনূস পরিত্রাণ দেবেন অথবা অনাকাঙ্ক্ষিত কি ঘটনা ঘটে যায় সেটাই